এইরকম কোন ডিক্রি জারির তামাদি কাল হবে কতদিন বলেন? 3 বছর, ক্ষেত্র মতে 6 বছর। এখন যদি পরীক্ষা আপনার প্রশ্ন আসে, এই প্রশ্নটার উত্তর কয়জন ছাত্র দিতে পারবে বলেন? যদি এইরকম প্রশ্ন আসে যে দেওয়ানি কার্যবিধির 48 ধারা এবং তামাদি আইন 183 অনুচ্ছেদে নেই, এইরূপ ডিক্রি জারির তামাদি কাল কতদিন হবে? পথে থাকলো 12 বছর। 12 বছরে কি টিক দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। 3 বছর থাকলো, আর একটাই থাকলো ক্ষেত্র মতে 3 বছর বা 6 বছর। তাহলে কোনটা হবে? ক্ষেত্র মতে যেটা 3 বছর। 3 বছর বা 6 বছর। 3 বছর। আসলে আইনের শিক্ষাটা কিন্তু ধাপে ধাপে শিখতে হয়। এখন কোন ধাপে আটকা পড়লেন বলেন? কোন বিষয়টা এখন সামনে আসলো? কোন জায়গাটা জটিলতা দেখা যাচ্ছে? যে এখানে দুইটা সময় আছে, 3 বছর 6 বছর। এখন কি মনে প্রশ্ন আসে না? কোনটা 3 বছর হবে, কোনটা 6 বছর? কোন ধরনের মামলা ডিক্রি জারির তামাদিকাল হবে 3 বছর আর কোনটা 6 বছর হবে? এরকম প্রশ্ন আসে না? আসে না মনে প্রশ্ন না আসলে কিন্তু স্লোগান দেওয়া আইনজীবী হওয়া যাবে। জি স্যার। রিজেক্ট আল্লাহ প্রদত্ত। একজন শিশু যখন মাতৃগর্ভে থাকে, অজাত শিশু, 21 দিনের মাথায় ফেরেশতা গিয়ে মায়ের পেটে প্রবেশ করে, গিয়ে তার কপালটা বের করে। এই কপালে 3টা বিষয় লিখে দেয়। এক হচ্ছে মৃত্যুর তারিখ, কত তারিখে এটা মারা যাবে। 3টা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে রিজেক্ট, অর্থাৎ কোন পেশা করে কোন জায়গা থেকে আপনি নিজের এবং পরিবারের ভরণ পোষণ করবেন সেই জায়গাটা আসবে, সেটাকে রিজেক্ট বলা। এই জন্য আমার রিজেক্ট কিন্তু শিক্ষকতার মধ্যে বেশি। আইন পেশায় খুব কম আমি নিজেকে নিবেদন করেছি, কিন্তু যদি প্র্যাকটিসে আসতাম, এটা কিন্তু অহংকার না, এটা একটা আত্মবিশ্বাস, তাইলে সবচেয়ে ভালো আইনজীবী আমরা হইতে পারতাম। এই আত্মবিশ্বাসটা আপনারও থাকতে হবে। কিন্তু রিজেক্ট নাই, কিছু তো করার নেই। জি স্যার। আমি চাইলেও তো আমি সারাদিন অন্যদের মতন কোর্টে থাকতে পারতেছি না, কারণ ওইখানে আমার 21 দিনের মাথায় গিয়ে ফেরেশতা এই সারাদিন কোর্টে থেকে ওকালতি করে পয়সা ইনকাম করব, এই রিজেক্টটা আমাকে লেখে নেই। আবার দেখেন ঢাকা জজ কোর্টে বা শরীয়তপুর তোফাজ্জল সাহেব আছেন, ওইখানে কিন্তু অনেক আইনজীবী, তাদের সবার পেশা এক, কিন্তু রিজেক্ট কি এক? কোন উকিল প্রতিদিন 100 টাকা ইনকাম করতে পারতেছে না, আবার কোন উকিল 1 লাখ টাকা ইনকাম করে নিয়ে যেতেছে, কেউ 5,000 করতেছে, কেউ 10,000 করতেছে। দেখেন এই রিজেক্টটা কিন্তু চাইলেই আমরা কেউ নিজেদের মতন করে কম বেশি করতে পারতেছি না। ঠিক যা আছে, একই পেশার সকল ডাক্তার, তাদের সকল ডাক্তার কি একই ইনকাম? এমন অনেক ডাক্তার আছে যে ছাত্র অবস্থায় সে অনেক অমেধাবী ছিল, কিন্তু একজন ডাক্তার ছাত্র অবস্থায় অনেক মেধাবী ছিল, স্ট্যান্ড করা ছাত্র, কিন্তু সে এখন ভাত খাওয়ার পয়সা পাইতেছে না ডাক্তার। আবার অনেক ডাক্তার 2বার 4বার ফেল করে রাজনীতি করে অনেক সময় জেনে পড়ে থাকছে, এখন দল ক্ষমতায়, দলের স্লোগান দিয়ে সে একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা বৈধ অবৈধভাবে ডাক্তার ইনকাম করতেছে। রিজেক্ট তার ললাটে কপালে সেটা লেখা হয়ে গেছে। কাজে এই কথাটা আমার জন্য আমি বলি নাই, কারণ আমি আমার জায়গায় সফল আর কি। হয়তো আইন পেশায় রিজেক্টের কারণে আমি সার্বক্ষণিক থাকতে পারি না, এটা সম্ভব না। কারণ একই সাথে ভালো শিক্ষক আর একই সাথে ভালো উকিল দুইটা হওয়া যাবে না। দুইটাই
অর্জন করতে হলে দুইটাতেই প্রচুর পড়াশোনা আছে, একটা হয় পাওয়া যাবে। আপনাদের এই উদ্দেশ্যেই কথাটাই বললাম যে আপনাদের মধ্যে যারা ভালো আইনজীবী হইতে চান তাদের কিন্তু পড়াটাকে ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে। কারণ এতদিন যা পড়েছেন এলএলবি, পিএলই, ফাইনাল আর অ্যাডভোকেসি, এখানে আসলে 100 ভাগের 1 ভাগ পড়েছেন। আর ভালো আইনজীবী হওয়ার জন্য আরো 99 ভাগ পড়া বাদ রয়ে গেছে। জি এই স্যার, জি 99 ভাগ যদি না পড়েন তাহলে দুর্নীতিগ্রস্ত আইনজীবী হওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকবে না। অভিশপ্ত আইনজীবী হওয়া যাবে। মামলা করার পরে মক্কেল আপনাকে সারা জীবন অভিশাপ দিবে, এরকম আইনজীবী আছে নাকি দেশে? মক্কেলের এমন ক্ষতি করে ফেলছে, এই ক্ষতির কারণে তার সর্বস্ব চলে গেছে। এই মক্কেলের সাথে আইনজীবী নিজেই প্রতারণা করেছে, সর্বশান্ত করে দিয়েছে। এখন এই ক্লায়েন্ট সারা জীবন অভিশাপ দিবে কিনা বলেন? না দিলেও পক্ষ থেকে এই অভিশাপটা দিয়ে যাবে, লাগে কিন্তু কখনো। যে যেরকম করেছে আজকে দেখেন তারা দেশান্তরী, আবার এখনো যারা যা করবে আজ থেকে 5 বছর হোক 10 বছর হোক এরাই কিন্তু মরবে। আমরা আজকে যারা ক্লাস করতেছি, আমি শিক্ষক আপনারা ছাত্র, আমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? আমরা কি কেউ পলাতক হয়েছি? আমরা কি কোনো হয়রানির শিকার হচ্ছি? কারণ আমরা সাধারণভাবে জীবনযাপন করেছি। যারা করে নাই, অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, তারাই এটা সময় এটার জবাব দিবে। এর জন্য চেষ্টা রাখেন জায়গাটা, অঙ্গনটা ছোট হোক। একটা প্রাইমারি স্কুলেরও যদি আপনি মাস্টার হন তাহলে সেই জায়গায় সফল আদর্শবান একজন মানুষ হওয়ার চেষ্টা আপনি করতে হবে। যাক, 182 অনুচ্ছেদটা আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি। একটা জায়গা শুধু বাদ থেকে যাচ্ছে, কিন্তু মর্মটা আমরা বুঝতে পেরেছি যে যে ধরনের মামলার ডিক্রি জারির তামাদিকাল 48 ধারাতে নাই দেওয়ানি কার্যবিধি, এবং তামাদি আইনের 183 অনুচ্ছেদেও নাই। 183 অনুচ্ছেদে কোন ধরনের মামলা ডিক্রি জারির তামাদিকাল, এটা তো এখন আপনারা ক্লিয়ার হয়েছে। হাইকোর্ট বিভাগ আর আপিল বিভাগের ডিক্রি জারির তামাদিকাল 183 অনুচ্ছেদ। তাহলে এই 48 ধারা সিপিসির আর লিমিটেশন অ্যাক্টের 183 অনুচ্ছেদে নেই, উল্লেখ নাই। এইরকম কোন মামলার ডিক্রি জারির তামাদিকাল কতদিন, সেই বিধান বা সেই জবাবটা আছে 182 অনুচ্ছেদ। তাহলে আমি শিক্ষক, দেখেন আপনি কি আমি আগে 182 পড়াইছি না 183 আগে পড়াইছি? 83 পড়েছি স্যার আগে। কারণ আগে যদি 182 পড়াইতাম তাইলে আমিও বুঝতে পারতাম না কি পড়াচ্ছি, আর ছাত্ররাও বুঝতে পারতো না যে স্যার কি পড়াচ্ছে। আচ্ছা, এখন একটা ছোট প্রশ্ন, যে 3 বছর কখন হবে আর 6 বছর কখন হবে, এই প্রশ্নটা কিন্তু মনে আনা প্রাসঙ্গিক। এখন এই 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 জায়গার উত্তরটা কি? এই জায়গার উত্তরটা হইল যে আজকে একটা নতুন শিক্ষা একটু নিতে পারেন, সেটা হচ্ছে কিছু ডিগ্রি, ডিগ্রিটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়, আবার কিছু ডিগ্রি রেজিস্ট্রেশন করতে হয় না। যেমন অগ্রক্রয়ের মামলার নাম শুনেছেন কিনা? জি স্যার, শুনছি। জি স্যার। এইটা যদি ডিগ্রি হয়, অগ্রক্রয়ের মামলা অগ্রক্রয়ের একটা ডিগ্রি পেয়েছেন, এই ডিগ্রিটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে করবেন, কখন করবেন,